যে রুল মেনটেন করে পরীক্ষার খাতায় লিখলে 7টা সৃজনশীলের মধ্যে 7টাই লিখে ফুল আনসার করা যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দাখিল পরীক্ষার্থী 2025 অর্থাৎ আগামী 10 তারিখ যাদের পরীক্ষা শুরু হবে তাদের পরীক্ষার হলে যাওয়ার পূর্বে একজন পরীক্ষার্থীর করণীয় কি, অর্থাৎ পরীক্ষার হলে যাওয়ার পূর্বে প্রথম পরীক্ষায় একজন পরীক্ষার্থীর কি কি কাজ করা উচিত, কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত এবং কিভাবে পরীক্ষার হলে আনসার করা উচিত, কিভাবে আনসার করলে প্রপারলি পরীক্ষার হলে ভালো করা যাবে, অর্থাৎ ভালো করে আনসার করে পরীক্ষার হল থেকে বাইরে হওয়া যাবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো আজকে আমরা ক্লাসটাকে দুই ভাগে ভাগ করেছি। প্রথমে হচ্ছে কি কি কাজ করণীয় যাওয়ার পূর্বে এবং পরীক্ষার হলে গিয়ে কি কি কাজ করতে হবে সব বিষয় নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা একটা সিকিউ দেখাই দেবো যে কিভাবে আমরা আনসার করব। অর্থাৎ আমাদের কোরআন পরীক্ষার মধ্যে 7টা সিকিউ লিখতে হবে, অর্থাৎ 7টা সৃজনশীল আনসার করতে হয় এবং 30টা এমসিকিউ আমাকে আনসার করতে হবে, দাগাইতে হবে। তো এমসিকিউ গুলো আমি কিভাবে দাগাবো এবং সিকিউ গুলো আমি কিভাবে লিখবো সেই বিষয় নিয়ে সম্পূর্ণভাবে আমি আজকে ইনশাল্লাহ দেখাই দেওয়ার চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার পূর্বে অর্থাৎ পরীক্ষার আগের দিন, আমি ধরে নিলাম আগামীকালকে আমাদের পরীক্ষা। তো আজকে আমার করণীয় কি, পরীক্ষার আগে প্রথম কাজ হচ্ছে কি পরীক্ষার হলে যাওয়ার আগে অর্থাৎ পরীক্ষার আগে, যেহেতু আমাদের প্রথম পরীক্ষা 10 তারিখ তাই 9 তারিখ রাতের মধ্যে পুরো বইটা আমাকে সম্পূর্ণ বই একবার রিভিশন দেওয়ার চেষ্টা করতে হবে। তো এরপরে হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে নতুন কোনো কিছু পড়া আমরা যেন না পড়ি। নতুন পড়া বেশ পড়লে কি হবে, যদি আমরা এতদিন পর, যেহেতু আমার কালকে পরীক্ষার আগে বা একদিন আগে বা দুদিন আগে যদি নতুন পড়া পড়ি তাহলে যেগুলো আমরা পড়ছি পরের পড়াগুলো ভুলে যাবো। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে কি নতুন পড়া যেন আমরা না পড়ি। তো 3 নম্বর কাজ হচ্ছে কি পরীক্ষার আগের দিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে আমাকে সম্পূর্ণ ফাইলের মধ্যে অর্থাৎ যা যা পরীক্ষা হলে যাওয়ার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সবকিছু রেডি করে রাখতে হবে। তো তার মধ্যে হচ্ছে ফাইল, আমার ফাইলটি হবে একদম স্বচ্ছ সাদা ফাইল। তো সাদা ফাইল নেওয়ার কারণ হচ্ছে সাদা ফাইল নিলে আমার যখন পরীক্ষা হলে যখন সাইন করতে আসবে তখন আমার নতুন করে আবার এডমিট কার্ড এগুলো দেখে বাইর করে রাখতে হবে না, ওইখান থেকে দেখে সাইন করে নিতে পারবে। তো এদিক দিয়ে আমার সময় বেঁচে যাবে। এই জন্য আমি কি করবো, যে ফাইলটা আমি নেবো সেটা স্বচ্ছ ফাইল নেবো একদম সাদা এবং ফাইলের মধ্যে আমার কি কি লেখা রাখবে, রাতে ঘুমানোর আগে আমি আগে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এরপর কলম সবকিছু রেডি করে রাখবো, ঘড়ি, এসব কিছু যেন আমার একদম গুছালো থাকে। ঘুমাইতে যাওয়ার আগে সবকিছু কি করাবো, রেডি করে রাখবো, কারণ সকালে যেন আমার তাড়াহুড়ো না হয়। তো ফাইল প্রস্তুত করে রাখলাম। এখন আমার তৃতীয় কাজ হচ্ছে কি পর্যাপ্ত পরিমাণ কি করতে হবে, চতুর্থ কাজ আমার কি করতে হবে, ঘুমাইতে হবে। তো রাতে পরীক্ষার আগের দিন রাতে চেষ্টা করতে হবে, যেহেতু প্রথম পরীক্ষা তাই আমাকে পর্যাপ্ত পরিমাণ, যেহেতু টেনশন থাকবে একটু প্রেশার থাকবে, তাই একটু তাড়াতাড়ি ঘুমাই যাওয়ার চেষ্টা করতে হবে, কারণ ঘুম যদি কম হয় পরীক্ষা আমাদের তেমন ভালো হবে না। তাই কি করতে হবে, আমাকে পর্যাপ্ত পরিমাণ তাড়াতাড়ি মানে 10টা বা 11টার মধ্যে ঘুমাই ফেলার চেষ্টা করতে হবে। এরপরের কাজ হচ্ছে আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো তাড়াতাড়ি ঘুমাইয়ে তাড়াতাড়ি উঠতে হবে, উঠে নামাজের আগে যদি ফজরের আগে যদি উঠতে পারি 4টা বা 4:30টার পরে যদি উঠতে পারি, 4টা বা 4টার একটু পরে, তো উঠে তাহাজ্জুদের নামাজ পড়লাম, আল্লাহর কাছে চাইলাম, এরপরে হচ্ছে আমার নামাজ কালাম পড়ে আবার একটু যদি সময় থাকে রিভিশন দেবো। যারা হল দেখা যাচ্ছে অনেকের দূরে আছে তো তাদেরকে ফজরের নামাজ পড়ে মোটামুটি একটু রেডি হয়ে বের হয়ে যেতে হবে। তারা বের হয়ে যাবে, যাদের হল কাছে আছে তারা একটু এমসিকিউ গুলো যদি সময় থাকে এমসিকিউ গুলো দেখার চেষ্টা করবো আর কি। যেহেতু আমার পরীক্ষার হলে গিয়ে এমসিকিউ দেখাইতে হবে তাই আমি প্রথম এমসিকিউ গুলো দেখে যাওয়ার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো এখন আসি পরীক্ষার হলে যাওয়ার আগে আমরা কি কি কি- কি ধরনের খাবার খাইতে হবে। এখন আপনি পরীক্ষার হলে যাবেন, এখন যদি ভারী কোনো খাবার খেয়ে যান তাহলে শরীরটা একটু ক্লান্ত হয়ে যাবে পরীক্ষার হলে গিয়ে। এবং দেখতে হবে যে কি আমার যেন পুষ্টিকর খাবার খায়, ব্রেন যেন আমার কি হয় ফ্রেশ থাকে, রিফ্রেশ থাকে, এই জন্য পুষ্টিকর খাবার খাওয়ার আমাকে চেষ্টা করতে হবে। এরপর কাজ হচ্ছে কি আমার সকাল থেকে উঠলাম, খাবারও খেলাম, এখন হচ্ছে কি নির্দিষ্ট সময়ের মধ্যে বাসা থেকে বাইরে হতে হবে। দেখা গেছে যে কি শুরু হবে 10টায়, 10টা আমার 10টা 30-এর মধ্যে পরীক্ষা হলে যেন আমি উপস্থিত হই সেভাবে যাইতে হবে। তো বাসা থেকে যাইতে হলে যতটুকু লাগে তার চেয়ে দ্বিগুণ সময় আগে নিয়ে আমাকে হাতে রেখে বাইরে হইতে হবে। কারণ যদি পরীক্ষার হলে যাওয়ার আল্লাহ না করুক যদি পথের মধ্যে কোনো দুর্ঘটনা হয়েছে তাহলে সময়টা আমাকে কভার করতে হবে। কোনো গাড়ির মধ্যে যদি কোনো সমস্যা হয়ে যায় এই জন্য দ্বিগুণ সময় রেখে আমাকে বাইরে হইতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে হলের মধ্যে পৌঁছাইতে হবে। এরপর হচ্ছে কি হলে যাওয়ার পরে তো আমি তো এখন মাদ্রাসায় গেলাম, হলের মধ্যে আমি পরীক্ষা হলে গিয়ে পৌঁছে গেলাম। পরীক্ষা হলে যাওয়ার পরে পরীক্ষা হলে নির্দিষ্ট টাইমের মধ্যে প্রবেশ করতে হবে। তো যাওয়ার সময় আমাকে অবশ্যই মনের মধ্যে সাহস রাখতে হবে। নিজে যদি আমি আত্মবিশ্বাসটা হারাই ফেলি, নিজের প্রতি যদি বিশ্বাস না রাখি যে আমি পরীক্ষার হলে গিয়ে প্রপারলি আনসার করতে পারবো না, হয়তো এরকম এবার পরীক্ষা কঠিন হবে, এত কিছু মানে মাথার মধ্যে থাকলে যেগুলো পড়ছেন সবগুলো ভুলে যাবেন। এজন্য কি করতে হবে আমাদের, মানে সর্বোচ্চ আত্মবিশ্বাস, নিজের প্রতি আত্মবিশ্বাসটা রাখতে হবে, নিজেকে নিজে বিশ্বাস করতে হবে যে আমি পারবো ইনশাল্লাহ, আমি তো পড়ালেখা করে আসছি। হ্যাঁ, এই জন্য সাহস রাখতে হবে এবং আত্মবিশ্বাস রাখতে হবে এবং বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে। আত্মীয় স্বজন সবার কাছে দোয়া চাইতেই হবে। তো এরপরে পরীক্ষার হলের মধ্যে যাওয়ার সময়, এরপর পরীক্ষার হলে গিয়ে দোয়া করতে হবে, বিভিন্ন দোয়া আছে যে আমি দরুদ শরীফ পড়লাম এবং পরীক্ষার হলে গিয়ে
মনে না থাকলে বা পড়ার জন্য মনে পড়ে অনেক দোয়া আছে যেগুলি আমি যে রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা, এই দোয়া আছে। এরপর আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলতু, অনেক সুন্দর সুন্দর দোয়া আছে। এই দোয়াগুলো আমরা পড়বো, দুরূদ শরীফ পড়বো। এখন বিশ্বাস রাখবো এবং সাহস রাখবো এবং কি করতে হবে, বেশি বেশি দোয়া পড়তে হবে। এখন পরীক্ষার হলে গিয়ে আমরা সুন্দর মতো বসে যাব। তাহলে এখন আমার পরীক্ষার হলে করণীয় কি, কি কি কাজ আমার পরীক্ষার হলের মধ্যে করতে হবে? ফার্স্ট অফ অল আমি পরীক্ষার হলে ঢোকার মাত্রই সুন্দর করে নিজের আসনটা খুঁজে বসে যাব। বসে যাওয়ার পরে আমার দ্বিতীয় কাজ হচ্ছে কি, পরীক্ষার হলে সুন্দর করে স্থির করে বসে আগে পরীক্ষার হলের পরিস্থিতি আমাকে দেখতে হবে, যে আমার টুলটা কেমন হলো, কোনো দিক সমস্যা আছে কিনা, তো লিখতে কোনো সমস্যা হবে কিনা, সেগুলো দেখে আগে যাচাই করে নিতে হবে। এরপর যখন পরীক্ষা হলে ডিউটি যিনি করবেন তিনি সবকিছু নিয়ে আসবেন, তখন প্রথমেই তো যেহেতু ওএমআর আমাদের প্রথম পরীক্ষা কোরআন, কোরআন পরীক্ষা কি হবে আমার এমসিকিউ দেখাইতে হবে, এই জন্য প্রথমে ওএমআর দিয়ে দেবে। তো ওএমআরটা সম্পূর্ণ মানে আগে চেক করে নিতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমার যেহেতু 30টা এমসিকিউ 1 থেকে 30 পর্যন্ত আমাকে চেক করে নিতে হবে আছে কিনা ঠিকঠাক মতো, আর সবকিছু ঠিক আছে কিনা। এরপরে আস্তে আস্তে এডমিট কার্ড থেকে দেখে রেজিস্ট্রেশন নাম্বার আর রুল নাম্বার মানে খুবই কেয়ারফুল একদম সতর্কতার সাথে সেগুলো ভরাট করতে হবে। এরপরে তৃতীয় কাজ করতে হবে হলের মধ্যে কি, এগুলো ভরাট করার পরে আবার যাচাই করে দেখতে হবে। এরপর যে খাতা দেয়, খাতা যা কিছু পূরণ করা হবে সেগুলো পূরণ করতে হবে। তো এরপরের কাজ হচ্ছে কি, তো সবকিছু করার পরে যখন আমাকে এখন নির্দিষ্ট টাইম হয়ে গেছে, প্রশ্ন দেবে আমার প্রথমে কি দেবে এমসিকিউ, যেহেতু এমসিকিউ পরীক্ষা এই জন্য 30টা এমসিকিউ, প্রথমে এমসিকিউ সিট আমাকে দেবে। তো এমসিকিউ প্রশ্ন পাওয়ার পরে আমাকে প্রথমে কি করতে হবে, সেট কোড। মেইন কথা হচ্ছে সেট কোড। তো সেট কোড যদি আপনি না লিখেন, আপনি 30টা দাগেও কোনো লাভ হবে না, সেট কোড যদি ভুল হয় বা আপনি না লিখেন এরকম। এই জন্য প্রথমে প্রশ্ন হাতে পাওয়ার পরে আগে আমাকে সেট কোডটা ভরাট করতে হবে খুবই কেয়ারফুলি। সেট কোড ভরাট করার পরে আমি কি করবো, প্রশ্ন দেখে আস্তে আস্তে আনসার করা শুরু করবো। তো যে আগে প্রথম দেখাতে যেগুলো সহজ 30টাতে যেগুলো আমাকে দাগাইতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, প্রথম দেখাতে যেগুলো সহজ সহজ সেগুলো আমাকে আগে দাগাইতে হবে। এখন যদি আমি চিন্তা করি যে প্রথমে এক সিরিয়াল করে দাগাবো, 1 2 3 4, আমি মনে করেন যে কি 1 2 3 এগুলো পারতেছি, পরে মাঝখানে কতগুলো পারতেছি না। তো এখন যদি আমি যেগুলো পারতেছি না, মনে করেন যে 4 5 আপনি পারতেছেন না, এগুলো আমি যদি চিন্তা করবো বসে থাকেন, এদিকে সময় চলে যাচ্ছে। যেহেতু আমার 30 মিনিটের মধ্যে এগুলো আনসার করতে হবে, এই জন্য যেগুলো আগে পারি প্রথম দেখাতে সেগুলো আগে 5 10 মিনিটের মধ্যে সেগুলো দাগাই ফেলতে হবে। এরপর দ্বিতীয় ধাপের মধ্যে আমার কঠিনগুলো চিন্তা করতে হবে, আস্তে আস্তে ভাবে ধাপে ধাপে দাগাইতে হবে। এখন যদি আপনি 1 2 3টা 3 পর্যন্ত পারেন, 4 নাম্বারটা পারেন, এটা নিয়ে চিন্তা করতে করতে দেখতে হচ্ছে আপনি দাগাইতে পারেন না। এই জন্য কি করতে হবে, যেগুলো সহজ প্রথম দেখাতে সেগুলো দাগাইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি, যেগুলা একটু কঠিন সেগুলো তৃতীয় ধাপের মধ্যে, যেগুলো একদম কঠিন সেগুলো। আর যদি এরকম হয় যেখানে আপনার যেহেতু 30টা এমসিকিউ কোনো মাইনাস মার্ক নাই, আপনি ভুল দেখাইলে এখানে আপনার কোনো মার্ক কাটা যাবে না। এই জন্য প্রথম দেখাতে যেগুলো সঠিক সেগুলো, দ্বিতীয় দেখাতে একটু কঠিন এগুলো, যদি তৃতীয় দেখাতে যদি আপনি তারপরে যদি দেখা যায় যে আপনি কি 30টার মধ্যে 25টা আপনি প্রপারলি পারছেন, কিন্তু আপনার 5টা এখনো পর্যন্ত থেকে গেছে, সেগুলো আপনি কোনোভাবে পারতেছেন না। এখন কি করবেন, যেহেতু এখানে মাইনাস মার্ক নাই, লাস্ট সময় সেগুলো আন্দাজ হলেও লাগাই দিতে হবে, কারণ ওইখান থেকে যদি 2টা হয়ে যায় তাহলে আপনার লাভ। এখন যদি না দাগায় চলে আসে তাহলে কি হবে, আমারই লস। এই জন্য যেগুলো পারি একদম 100% সেগুলো তো দাগাবোই, এবং লাস্টে যদি কয়েকটা থেকে যায় সেগুলোও অন্তত লাস্ট সময়ের মধ্যে ওএমআর জমা দেওয়ার আগে আমি কি করবো, দাগাই ফেলতে হবে। মানে সব 30টা যেন আমি আনসার করি, আমার মাথায় রাখতে হবে ফুল আনসার করতে হবে। এখন আসি, এরপর আমাদের হচ্ছে কি সিকিউ আনসার করতে হবে। এখন 30 মিনিটের মধ্যে তো ওএমআর নিয়ে নেবে, এমসিকিউ দেখানো আমার শেষ। এখন আমার কাজ কি, সিকিউ আমার সিকিউ প্রশ্ন দেবে, এরপর এনে নেওয়ার পরে সাথে সিকিউ প্রশ্ন দিয়ে দেবে, সৃজনশীল প্রশ্ন। এখন আমাকে কাজ হচ্ছে কি, সিকিউ প্রশ্নটা নিয়ম মেনটেন করে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখতে হবে। এখন কথা হচ্ছে সবাই সিকিউ আনসার করবে, কিন্তু সিকিউ লেখার কতগুলো নিয়ম আছে, সবাই নিয়মগুলো জানে না, অনেকের মধ্যে ভুল থাকে। তো কিরকম হয়, আমার এই 3 ঘন্টার মধ্যে 30 মিনিট গেছে আমার কি করতে, 3 ঘন্টা সময় থাকবে আমার পরীক্ষা হলে। তো আমি যদি বলি 3 ঘন্টা সময়ের মধ্যে আমার 30 মিনিট গেল যে কোথায়, 30 মিনিট গেছে যে আমার এমসিকিউর মধ্যে। তো এখন আমার 3 ঘন্টার মধ্যে আর কয় মিনিট থাকে, 2 ঘন্টা 30 মিনিট আমার সময় থাকে। 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমাকে 60টা সৃজনশীল লিখতে হবে। তো 60টা সৃজনশীল আমি 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে লিখলে, তো এইভাবে টাইম মেনটেন করতে আমাকে লিখতে হবে, অবশ্যই আমার হাতের মধ্যে ঘড়ি থাকা লাগবে ফার্স্ট অফ অল। এখন আমি 60টা সৃজনশীল 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে আনসার করতে হবে। তো অনেকের ক্ষেত্রে কিরকম হয়, সৃজনশীল লেখা শুরু করে, শুরু দিকে একদম প্রথমে যেহেতু প্রশ্ন পাওয়ার পরে দেখে যে যেটা সহজ সেটা দিয়ে শুরু করে, প্রথমটা লিখতে গিয়ে 4 পৃষ্ঠা, প্রপারলি নিয়ম হচ্ছে 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠার মধ্যে শেষ করা। এখন অনেকে কি করে, প্রথমে প্রশ্ন পাওয়ার পরে প্রশ্ন লেখা শুরু করে, যে সৃজনশীল 1 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে মনের মাধুরী দিয়ে লিখতে লিখতে 7 8 পৃষ্ঠা লিখে ফেলে। এখন কি হয়, একটা লিখতে লিখতে 1 ঘন্টা শেষ। তো একটা সৃজনশীল পিছনে আমি 1 ঘন্টা ফালাই দিই। তো এখন আমি বাকি 6টা 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে কিভাবে লিখবো, এই জন্য আমাকে টাইম মেনটেন করতে হবে। তো কিভাবে টাইম মেনটেন করে লিখবো সেটা আমি এখন দেখাই দেবো ইনশাল্লাহ। এখন দেখবো যে সিকিউ আমি কিভাবে আনসার করবো। তো আমাদের যেহেতু সময় থাকবে, আমরা হিসাব করে যদি দেখি 30 মিনিট তো আমার এমসিকিউর মধ্যে চলে গেল। এখন আমার সময় থাকে মাত্র 2 ঘন্টা 30 মিনিট। এখন 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমাকে 7টা সৃজনশীল আনসার করতে হবে। তো আমরা যদি হিসাব করে দেখি যে একটার মধ্যে একটা সৃজনশীল আনসার করতে গিয়ে যেহেতু 7টা লিখতে হবে, একটার মধ্যে 21 মিনিট
সামথিং আর কি, একটু বেশি পড়ে আর কি, 21 মিনিট ধরে নেন আপনি, 20 মিনিট করে 21.7 থাকে আর কি। আপনি ধরেন যে 20 মিনিটের মধ্যে আপনি আনসার করে ফেলবেন, 1 মিনিট করে বাঁচাই দিবেন। তো 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল আনসার করতে হলে আমাকে কিভাবে করতে হবে এবং কিভাবে লিখতে হবে সেটা আমরা এখন জানবো। তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে কি, সর্বোচ্চ একটা সিকিউ অর্থাৎ সৃজনশীল 4 থেকে 5 পেজের মধ্যে লেখা শেষ করতে হবে। এখন যদি আপনি একটা যদি 4 7 পেজ 8 পেজ করে লিখেন, তো দেখবেন যে আপনি দিন শেষে ওই যে পরীক্ষার টাইম শেষ হয়ে গেছে, আপনি তখন 3টায় লিখতেছেন, 4টায় লিখতেছেন। তো আমাদের মেইন মাথায় রাখতে হবে যে যেহেতু সৃজনশীল, আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে ফুল আনসার করার জন্য। আপনি যদি 7টায় আনসার করতে টাচ করতে না পারেন, তাহলে আপনার জন্য প্লাস রাখা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমাকে 7টা আনসার করতে হবে। এখন আমি কিভাবে আনসার করে 7টা লিখতে পারবো, তো এটা এখন আমরা দেখবো। তো আমি হিসাব করে দেখবো যে আমি 21 বা 20 মিনিটের মধ্যে আমাকে একটা লেখা শেষ করতে হবে। তো কিভাবে লিখে আমি শেষ করতে পারবো, প্রথমে সৃজনশীল দেখার এই প্রশ্ন নেওয়ার পরে আমি দেখবো যে কোনটা আমার জন্য সহজ, সেটা আমি আগে শুরু করবো। যদি আপনি দেখেন যে কোনো সৃজনশীলের ক খ পারেন, তাহলে আপনি পুরোটাই পারবেন, কারণ ক খ গুলা উদ্দীপক থেকে বানিয়ে সুন্দর করে নিজের মতো করে আইডিয়া দিয়ে লিখা যায়। এই জন্য ক খ গুলা পারলে আপনি পুরোটা পেরে যাবেন। এই জন্য আগে যেটা সহজ ক খ সেটা দিয়ে আনসার করা শুরু করবো। এখন কথা হচ্ছে আমি কিভাবে করবো। তো আমার তো প্রথমে খাতা দিয়ে দেবে নির্দিষ্ট সময় রাখবে, ওই সময় আমি কি করবো, সুন্দর করে রুল করে রাখবো। এখন কথা হচ্ছে আমি কিভাবে রুল করবো, যারা আমরা এই যে 4 স্কেল ইউজ করতে জানি, তারা কি করবো, ওই যে খাতার মধ্যে 4 স্কেলটা বসাবো। যাদের রঙিন কলম আছে, যাদের ইউজ করতে চায়, তারা কি করবো, শুধু লাল কলম ছাড়া বাকি যে কোনো রঙের যেটা উজ্জ্বল সেটা আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। তোমার কোনো একটা খাতার মধ্যে সুন্দর করে বসাবে। বসানোর পরে এক ক্লিকের মধ্যে আমি 4টা রুল করে ফেলবো। কিভাবে, এই যেখানে বসাবো দেখা যায় যে খাতাগুলো একটু মানে নিচের দিকে জায়গা বেশি দেখা যায় পুরো স্কুল বসালে, এই জন্য আমি একটু নিচে নামাবো আর কি। আপনি আইডিয়া করলে বুঝতে পারবেন যে কতটুকু আমাকে নামাইতে হবে। তো নামিয়ে কি করবো, সুন্দর করে বসাই সুন্দর করে চেপে ধরে এভাবে 4টা রুল করে ফেলবো। এভাবে তো সম্পূর্ণ খাতাটা আমি রুল করে রাখবো। এখন আমি কি করবো, আনসার করবো। তো এখন আনসার করতে গিয়ে আমি কিভাবে করবো সেটা আমরা এখন দেখবো। মনে করেন যে আমি একটু বড় করে নিলাম এখানে আগে, হ্যাঁ। তো এখন আমি 1 নম্বর প্রশ্নের আনসার করবো, ধরেন এটা আপনার 1 নম্বর। তো আমি কিভাবে আনসার করবো, প্রথম আমাকে লিখতে হবে যে কি 1 নম্বর প্রশ্ন উত্তরটা লিখতে হবে। তো আমি এটা লিখে নেবো যে কি 1 নং প্রশ্নের উত্তর, এভাবে দিয়ে দিলাম। রঙিন কলম দিয়ে 2টা দাগ টেনে দিলাম। এখন আমি মনে করেন যে খাতার মধ্যে 1 নম্বর প্রশ্ন উত্তর আনসার করতেছি আর কি, হ্যাঁ। তো এরপর আমাকে দেখতে হবে যে ক নম্বরটা তো আমি পারি, এখন ক নম্বরটা আমাকে আনসার করতে হবে। ক নম্বরে কি বলা আছে, অনুবাদ করো ওউলাইকা হুমুল মুফলিহুন, এই আয়াতের আমাকে অনুবাদ করতে হবে। তো প্রথম কথা হচ্ছে এই ক নম্বরের জন্য আমাকে শুধুমাত্র 1 নম্বর বরাদ্দ থাকবে, যে আমার জন্য শুধু 1 নম্বর। তো এই জন্য এক বাক্যের মধ্যে নিয়ম হচ্ছে, এক বাক্যের মধ্যে আমাকে আনসার করতে হবে, শুধু অনুবাদটা লিখে দিলে হয়ে যাবে। তো আমি কিভাবে লিখবো, এই যে একের ক, এটা এইভাবে লিখলে সবচেয়ে ভালো হয়, অনেক ভাবে লিখে। তো এভাবে লিখলে সবচেয়ে প্রপারলি মানে আনসারটা মানে চলে আসে আর কি। তো আমি কি করবো এখন, এভাবে দেওয়ার পরে এখানে ক নম্বরে কি বলছে, শুধু অনুবাদটাই লিখবো, উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে অনুবাদটা কি হয়, ওই সকল লোকরা সফল হবে। আমি সেটা শুধু অনুবাদটা এখান থেকে শুরু থেকে লেখা শুরু করবো যে। এখন আসি ক নম্বরের মধ্যে। তো লেখার নিয়ম হচ্ছে আমার কিরকম, আমি 4 পেজের মধ্যে কিভাবে লিখবো, চেষ্টা করতে হবে যে প্রথম পেজের মধ্যে আমাকে ক আনসার করতে হবে, দ্বিতীয় পেজের মধ্যে গ আনসার করবো, এবং তৃতীয় পেজের মধ্যে, তাহলে তৃতীয় পেজের মধ্যে আমি কি করবো, ঘ নম্বর আনসার করবো, এবং চতুর্থ পেজের অর্ধেক অংশ আমি ঘ লিখবো। কারণ আমার দেখা যায় যে কি, আমার প্রশ্ন মান মনে হচ্ছে কিরকম, এই যে এই ক এর জন্য 1 নম্বর, খ এর জন্য আমার কয় নাম্বার, 2 নম্বর, এবং গ এর জন্য আমার 3 নম্বর, ক এর জন্য আমার 4 নম্বর, মোট হচ্ছে একটা সিকিউর মধ্যে কয় নাম্বার, 10 নম্বর। তো আমাকে সেভাবে আনসার করতে হবে। তো এখন আমি একটা আমার করা শেষ। এখন আমি দেখবো যে খ নম্বরে কি আসছে। খ নম্বরটা আমি 1 পেজের মধ্যে লেখা শেষ করবো। তার মানে 1 পেজের মধ্যে আমি কি লিখবো, ক এবং ক একটু আলাদা করে, মানে যেন বোঝা যায় যে আমি ক নম্বর লিখতেছি, একের ক। তো এভাবে দিয়ে আমি এভাবে দিলাম। এখন আমি খ নম্বরটা এখান থেকে লেখা শুরু করবো। খ নম্বর ব্যাখ্যা লিখতে বলছে আমাকে, এখানে যেহেতু 2 নম্বর, আমি 2টা পয়েন্ট করে লেখার চেষ্টা করবো। তো কিভাবে লিখবো, যদি আমার রঙিন কলম থাকে, সময় যদি কভার করতে পারে, আমি কি করবো, এখানে একটা প্রথম সুন্দর করে একটা স্টার দিয়ে নিলাম খ নম্বরের জন্য। প্রথমে প্রশ্নের মধ্যে আমাকে কি চাইছে, খ নম্বর বলছে ব্যাখ্যা লিখো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। তো এই প্রশ্নটা আমাকে দুইটা পয়েন্ট আকারে লিখে বলা হয়। তো কিভাবে লিখবো 2টা পয়েন্ট আমি, তো প্রথমে আমি একটা পয়েন্ট দিয়ে দিলাম আগে, মনে করেন এই যে একটা পয়েন্ট এভাবে দিয়ে দিলাম। এই পয়েন্টের মধ্যে আমি কি লিখবো, এই আয়াতটার সরল অনুবাদটা আমি লিখবো আগে। কি, তাহলে এই আয়াতটার অনুবাদটা কি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। তো প্রথমে আমি কি করবো, সেই হুবহু অনুবাদটাই, সরল অনুবাদটা আমি এখানে লিখবো। এরপর দাঁড়িয়ে দিয়ে দেবো। এরপর দ্বিতীয় পয়েন্ট আমি এখানে দেবো। দ্বিতীয় পয়েন্টটা দেওয়ার পরে আমি এখানে কি লিখবো, ওই যে আয়াতের ব্যাখ্যাটা লিখবো। আপনি যদি শুধু অনুবাদটাই জানেন, ব্যাখ্যাটা যদি নাও জানেন, তারপরেও নিজের মানে ওইটার উপর ভিত্তি করে ব্যাখ্যাটা 2 থেকে 3 বাক্য আপনি কি করতে পারেন, লিখে দিতে পারেন। এখানে যদি 1 বাক্য হয়ে গেছে, এখন আমি আর 3টা বাক্য বা 2টা বা 3টা বাক্য লিখি আমার না, যেহেতু আমার সময় কম। এর জন্য আমি এখানে শুধু জাস্ট নিয়ম না লিখে নিয়মটা দেখাই দিচ্ছি। কমেন্ট বক্সের মাধ্যমে আমি কমেন্ট বক্সের মধ্যে কি করবো, এই যে পুরা মানে একটা সিকিউ লিখে আমি দিয়ে দেবো এখানে, ওখানে আপনি নিয়মটা কি করতে পারবেন, কিভাবে লিখছি এটা দেখে নিতে পারবেন। আর শুধু আমি এখানে নিয়মটাই বলে দিই, পুরো লেখাটা এখান থেকে দেখতে পারবেন, যেহেতু এখানে আমার জায়গা হবে না বোর্ডের মধ্যে, এই জন্য। তো আমি কি করলাম, খ নাম্বার লিখবো যে কি, প্রথম পয়েন্টের মধ্যে সরল অনুবাদটা লিখলাম, দ্বিতীয় পয়েন্ট দিয়ে ওইটা একটু ব্যাখ্যা করে দিলাম আর কি, হ্যাঁ। তো ব্যাখ্যাটা লিখে 2 থেকে মনে করেন যে 1 2 3 এরকম 3টা লাইন হলো, মানে 1 পেজের মধ্যে আমার কি হইতে হবে, ক খ 2টা আমাকে 1 পেজের মধ্যে লিখে ফেলতে হবে, সেটা হচ্ছে মাস্ট। কারণ আমি যদি ক খ যদি 1 পেজের উপর লিখি, দেখা যাচ্ছে আমার সৃজনশীল একটা সৃজনশীল 5 পেজের উপরে চলে যাবে, তো আমার কি হবে, অনেক সময় চলে যাবে। তো
আমার 20 মিনিটের মধ্যে লেখা শেষ করতে হবে। তো আমি এভাবে কি করব, ক এবং খ এক পেজের মধ্যে আনসার করব প্রত্যেকটা সৃজনশীল। মানে আমি শুরু থেকে 7টা যেহেতু আনসার করতে হবে, সমানে আনসার করে যাবো। এক পেজের মধ্যে আমি ক লিখে ফেললাম। এখন আমি কি লিখবো, গ নাম্বার লিখবো। তো আমার আগে দেখতে হবে যে গ নাম্বার প্রশ্নটা কি সম্পর্কে আমাকে বলা হয়েছে। প্রশ্ন আগে বুঝতে হবে, যেহেতু আমার দুইটা উদ্দীপক থেকে আনসার করতে হবে, আগে আমাকে প্রশ্ন বুঝতে হবে। এটা লেখার নিয়ম হচ্ছে গ নম্বর আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে সবগুলো গ এক পেজের মধ্যে লিখবো। তো লেখার ক্ষেত্রে আমাকে গটা 3টা পয়েন্ট আকারে লিখতে হবে। তো আমি প্রথম পয়েন্টটা যদি দিয়ে দিই, এখানে প্রথম একটা পয়েন্ট এভাবে দিয়ে দিলাম। প্রথম পয়েন্টের মধ্যে আমি কি লিখবো, এটার জন্য আমার বরাদ্দ থাকবে কয় নাম্বার, গ নাম্বারের জন্য 3 মার্ক আমার বরাদ্দ থাকবে। 3 মার্ক আমার কি থাকবে, বরাদ্দ থাকবে। এখন আমাকে এটা 3টা পয়েন্টে আমি কি করবো, লিখবো। তো প্রথম পয়েন্টের মধ্যে কি লিখবো, তাই আমি কিভাবে পয়েন্টগুলো সাজাবো। প্রথম পয়েন্টের মধ্যে দেখবো যে আমি প্রথম কথাটা কি চাইছে আমাকে। এখানে বলছে খালেদের বক্তব্যের সাথে তুমি কি একমত, ব্যাখ্যা করো। তো আমি দেখবো যে উদ্দীপক পরে খালেদের বক্তব্যের সাথে আমি একমত কিনা। যদি একমত হয় শুধু একমত লিখবো, না হলে একমত নয় লিখবো। উদ্দীপক থেকে বুঝতে পারি যে খালেদের বক্তব্য সঠিক। তো আমি কি করবো, তো আমি এখন তো তার বক্তব্যের সাথে একমত, আমি কি লিখবো, প্রথম পয়েন্টের মধ্যে আমি শুধু এই কথাটা লিখবো যে খালেদের বক্তব্যের সাথে আমি একমত, এতটুকু। যে খালেদের বক্তব্যের সাথে লিখে আমি কি একমত। হ্যাঁ, এভাবে দাঁড়িয়ে দিলাম। প্রথম পয়েন্টের মধ্যে আমাকে মূল কথাটা আসতে হবে। রাইটার শুধু এই কথাটাই ভালো করে দেখবে। এই জন্য প্রথম কথা যদি আমি না লিখে কাহিনী করা শুরু করে দিই, কাহিনী লিখে শুরু করে দিই, তাহলে আমার কিচ্ছু হবে না। এই জন্য প্রথম কথাটা আমাকে প্রপারলি এখানে আনসার করতে হবে। এরপর আসি দ্বিতীয় পয়েন্ট। এখন আমাকে 2 নম্বর পয়েন্ট দিতে হবে। তো 2 নম্বর পয়েন্টের মধ্যে আমি কি লিখবো, তো দ্বিতীয় একটা পয়েন্ট দেবো। এটার মধ্যে আমি কি লিখবো, দ্বিতীয় পয়েন্টের মধ্যে এখানে কি সম্পর্কে বলা হয়েছে, যে খালেদ মূলত কি সম্পর্কে তাকে বলছে, তাকে মূলত নামাজ সম্পর্কে বলছে। যে মানে বিষয়টা কি, আমার উদ্দীপকের বা প্রশ্ন লিখিত বিষয়টা কি, সেই বিষয় নিয়ে আমি এখানে কয়েকটা বাক্য লিখবো। এরকম এখানে যদি নামাজের বিষয় বলছে, তো আপনি নামাজের বিধান সম্পর্কে এখানে কি করবেন, দুইটা বা তিনটা এরকম বাক্য লিখবেন। সর্বোচ্চ 2 3টা লিখে না। তো আমি 3টা বাক্য এখানে লিখলাম যে নামাজ একজন মুমিনের জন্য এই ইমানের পরে দ্বিতীয় কাজ হচ্ছে নামাজ। তো এভাবে আর কি 3টা বাক্য আমি সাজিয়ে এখানে লিখলাম। এরপরে এরপর তৃতীয় পয়েন্ট আমাকে লিখতে হবে। তো তৃতীয় পয়েন্টের মধ্যে আমি কি লিখবো, ওই যে উদ্দীপকে খালেদের বক্তব্যটা কিরকম ছিল, সেটা আমি এখানে কি করবো, উদ্দীপকের কথাটা আমি কি করবো, তুলে ধরবো। তো আমি কি করবো, হুবহু তার কথাটা এখানে তুলে দিয়ে উদ্দীপকের কথা, খালেদের কথা তুলে তার কথাটা সঠিক বলে আমি কি করবো, এখানে সুন্দর করে মিলাই দেবো লাস্টের দিক দিয়ে। তো এটা দেওয়ার পরে আমার এক পেজের মধ্যে কি করতে হবে, লেখা ঘ নম্বরটা লিখে শেষ করতে হবে। এখন আমি আসি ঘ নম্বর প্রশ্ন মধ্যে। তো ঘ নম্বর লিখতে গিয়ে আমার কি করতে হবে, প্রথমে নতুন পেজে গিয়ে আমি কি করবো, ঘ নম্বরটা এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ঘ নম্বর প্রশ্ন আমাকে কি বলছে, আগে প্রশ্নটা বুঝতে হবে। এখন আমি প্রশ্নে যাবো, লেখকের বক্তব্য কি ইসলামের দৃষ্টিতে সঠিক, কোরআনের আলোকে বিশ্লেষণ করো। তো এখানে এটাও আমাকে কি করতে হবে, পয়েন্ট আকারে লিখতে হবে। তো লিখতে গিয়ে আমাকে কিভাবে লিখতে হবে, এটা আমরা মূলত ঘ নাম্বারটা 4টা পয়েন্ট আকারে লিখবো। তো প্রথম পয়েন্টের মধ্যে আমি কি লিখবো, প্রথমে আমি কি করবো, একটা পয়েন্ট আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখবো যে প্রথম কথাটা এখানে কি চাইছে, বলছে লিয়াকতের বক্তব্য কি ইসলামের দৃষ্টিতে সঠিক। তো যদি সঠিক আমি কি করবো, প্রথম বাক্যের মধ্যে লিয়াকতের বক্তব্য ইসলামের দৃষ্টিতে সঠিক হলে সঠিক, সঠিক না হলে সঠিক নয়। তো আমি কি লিখবো, শুধুমাত্র এতটুকু যে লিয়াকতের বক্তব্য ইসলামের দৃষ্টিতে কি সঠিক নয়। এখানে কি লিখবো, শুধুমাত্র এতটুকু যে লিয়াকতের বক্তব্য এখানে লিখে ইসলামের দৃষ্টিতে কি নয়, সঠিক নয়। এই কথাটা এখানে প্রথম বাক্যের মধ্যে লিখবো যে সঠিক নয়। এতটুকু শেষ প্রথম বাক্য আমার। তো এখন আসবো আমরা দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টের মধ্যে কি লিখবো তাহলে, তো দ্বিতীয় পয়েন্টের মধ্যে আমার মূল আলোচনার বিষয়টা এখানে কি, সে কোন বিষয়টা এসে লঙ্ঘন করছে, কেন তার কথাটা সঠিক নয়, সেই কারণটা আমরা এখানে ব্যাখ্যা করবো। কারণ দেখেন, সে কি করে না, ইমানদার দাবি করলেও নামাজটা পড়ে না। তো এখন আমি কি লিখবো, যে এখানে একজন মানে ইমানদার দাবি করার পরে নামাজ না না পড়ার বিধানটা কিরকম, সেটা আমি এখানে 2 3 বাক্যের মধ্যে কি করবো, তুলে ধরবো। সর্বোচ্চ 2 বাক্য বা 3 বাক্য এরকম, 3 বা 4 বাক্য, সর্বোচ্চ 4টা বাক্য লিখলাম। তো আমার কি শেষ, এখন 2টা পয়েন্ট লেখা শেষ, আমার লিখতে হবে 4টা পয়েন্ট আকারে। এখন আমি তৃতীয় পয়েন্টের মধ্যে কি লিখবো, তৃতীয় পয়েন্টের মধ্যে আমি দিব যে উদ্দীপকে, মানে তার কথাটা উদ্দীপকের মধ্যে বক্তব্যটা কিরকম ছিল, সেই বক্তব্যটা আমি কি করবো, এখানে তুলে ধরবো সুন্দর মতো। এখানে কি করবো, উদ্দীপক লিখিত লিয়াকতের বক্তব্য এরকম, মানে লিয়াকত বললো বলে এভাবে সুন্দর করে তুলে দিলাম। লাস্টে আবার এটা দেখতে এখানে একটা ফিনিশিং দেবো। এখন আমি নতুন একটা পেজে যাবো। নতুন পেজে গিয়ে 4 নাম্বার পয়েন্ট লিখে আমি কি করবো, এখানে ফিনিশিংটা দিয়ে দেবো। আমি ঘয়ের 3টা পয়েন্ট লিখে ফেললাম। ঘটা আমাকে 4 পয়েন্ট আনসার করতে হবে, আমি 3টা পয়েন্ট লিখে ফেললাম। প্রথম পয়েন্টে কি লিখলাম, প্রথম পয়েন্টে লিখলাম যে এক কথার মধ্যে কি চাইছে সেটা। দ্বিতীয় পয়েন্টের মধ্যে সেই বিষয় সম্পর্কে একটু তুলে ধরলাম। তৃতীয় পয়েন্টের মধ্যে উদ্দীপকে যার কথা এখানে বলা হয়েছে সেই তার বক্তব্যটা আমি তুলে ধরলাম এবং একটু কি করলাম, মিলাই দিলাম। এখন আসি, তো তৃতীয় পয়েন্টে যদি আমার একটু লম্বা হয়, অন্য পেজে আসে, নতুন পেজে আসার পরেও যদি কি আমি যদি তৃতীয় পয়েন্টে যদি আমার একটু লম্বা হয়, তা আমি অন্য পেজে কি করবো, 1 বা 2 লাইন লিখবো নতুন পেজের মধ্যে। এরপর আমি কি করবো, এখন পয়েন্টটা চতুর্থ পয়েন্ট আমি দেবো, চতুর্থ পয়েন্ট এখানে দিলাম। তো আমি চতুর্থ পয়েন্টের মধ্যে কি লিখবো, এখন আমি উপরের আলোচনার মধ্যে যেহেতু কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করতে বলছে, তো আমি যেগুলো এর আগের পয়েন্টগুলোর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্টের মধ্যে যদি পারি কোরআন আয়াত দিয়ে দেবো। হ্যাঁ, এই বিষয় সম্পর্কে কোরআন আয়াত যদি পারি এগুলো আমি দিয়ে দেবো। এখন আমি চতুর্থ পয়েন্টের মধ্যে কি করবো, ওই যে পুরো আলোচনাটা আমি মিলাই দেবো, এখানে সারাংশটা এখানে নিয়ে আসবো। মানে পুরো আমার প্রশ্নের উত্তরের সারাংশটা কি সেটা। তো আমি কি করবো, এই যে লাস্টে এসে অতএব দিয়ে কি করবো, এই যে অতএব উপরের আলোচনা থেকে বলা যায় যে লিয়াকতের বক্তব্য ইসলামের দৃষ্টিতে কি নয়, সঠিক নয়। এভাবে বলে আমি সুন্দর করে এখানে কি করবো, 1 বাক্য বা 2 বাক্যের মধ্যে কি করবো, ঘ নম্বরটা লাস্ট পয়েন্টে, ঘ নম্বরের লাস্ট পয়েন্টটা মিলাই দেবো। তাহলে এখন আমার কি হলো, এখন আমার বাকি নতুন পেজের মধ্যেও প্রায় 1/3 মানে
এক পেজের মধ্যে 3 ভাগ করলে 2 ভাগ আমার লেখা শেষ হবে, এতটুকুর মধ্যে আসবো। এতটুকু জায়গায় খালি থাকবে, এটা সমস্যা নাই। আমি এখানে দাগ টেনে দিয়ে নতুন পেজের মধ্যে চলে যাবো। ওইখানে গিয়ে আমি কি করবো, ওই পেজের মধ্যে আবার 2 নম্বর কোশ্চেন আনসার লেখা শুরু করবো। তো এভাবে যদি আপনি প্রতিটা সৃজনশীল তাহলে আমার কয়টা পেজ ছিল এখন, প্রথম ক এক পেজে, গ নাম্বার এক পেজে, গ নাম্বার মানে এক পেজ এবং 2 পেজ, প্রায় আর কি 2 পেজ, প্রায় 2 পেজ, এরকম মোট 4 পেজ। 4 পেজের মধ্যে যদি আমি আনসার করতে পারি, এভাবে যদি আমি লিখে যাই, একই নিয়মের মধ্যে যদি লিখে যাই, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে আমি 20 মিনিটের মধ্যে একটা সিকিউ লেখা শেষ করতে পারতেছি এবং শেষ পর্যন্ত আমি গিয়ে ফুল আনসার করতে পারতেছি, অর্থাৎ 7টা সিকিউ আমি লিখতে পারতেছি। এভাবে যদি আপনি আনসার করে 7টা সিকিউ যদি লিখে আসতে পারেন, ইনশাল্লাহ আপনি 70 নম্বরের মধ্যে একটার মধ্যে যদি 8 করে পান, তাহলে কত হয়, 7 আর 56 নম্বর পেয়ে যাবেন। আর যদি 30 পান, 30-এর মধ্যে মনে করেন যে আপনি কত পান, 30-এর মধ্যে আপনি 26 পেলেন, আপনার 80 নম্বর হয়ে গেল। এভাবে আপনার প্লাস থাকবে ইনশাল্লাহ। দেখা যায় যে প্রথম পরীক্ষা যেহেতু কোরআন অনেকে ভয় পায়, দেখা যায় 3টা 4টা লিখে চলে আসে। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথম কথা হচ্ছে আপনার সাহস রাখতে হবে, আপনার মাথায় রাখতে হবে যে আমি পারবো ইনশাল্লাহ, আমার দ্বারা সম্ভব। এর জন্য সাহস রেখে আমি কি করবো, আনসার করা শুরু করবো। প্রথমে এমসিকিউ দাগানোর পরে নতুন করে যখন আমাকে সিকিউর প্রশ্ন দেবে, সৃজনশীল প্রশ্ন, তখন হাতে নিয়ে সুন্দর করে এভাবে লেখা শুরু করবো। কয়েক পেজে মাথায় রাখবো যে লেখা যেন আমার লম্বা হয়ে না যায়। টাইম মেনটেন করে আমাকে লিখতে হবে, 20 মিনিটের মধ্যে একটা শেষ করতে হবে। এই জন্য প্রথমটা কি করবো, প্রথমে এক পেজে, ঘ নাম্বার এক পেজে এবং ঘ নাম্বার প্রায় 2 পেজ আর কি, 2 পেজের কাছাকাছি এভাবে লিখবো। তাহলে এইভাবে যদি আমি লিখতে পারি প্রতিটা সিকিউ সমানে, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে কি আমি ফুল আনসার করে আসতে পারতেছি। এবং লেখা শেষ করে সুন্দর করে সবকিছু চেক করার পর আমি খাতা জমা দিয়ে চলে আসবো আলহামদুলিল্লাহ। তো এরপরে কি হয়ে যাবে, আমাদের পরীক্ষা শেষ, প্রথম পরীক্ষাটা আমি সফলভাবে সম্পূর্ণ করতে পারবো। এইভাবে আপনি যদি শুরু থেকে যেগুলো বললাম, মানে আমার পরীক্ষার আগ মুহূর্তে কি কি করা দরকার, আগের দিন কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষার হলে কিভাবে যাইতে হবে, সেখানে কিভাবে আমাকে টাইম মেনটেন করতে হবে, যেগুলো বললাম, তো এইভাবে যদি আপনি মেনটেন করে পরীক্ষার হলে গিয়ে ঠান্ডা মাথায় যদি আনসার করতে পারেন, ইনশাল্লাহ আপনি প্রপারলি আনসার করতে পারবেন। ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আপনার হবে বলে আশা রাখি। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।